সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি যে যুদ্ধবিরতির প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছেন তা এক সপ্তাহ দেয়া প্রস্তাব থেকে আলাদা। যদিও পশ্চিমা মিডিয়ায় দাবি করা হচ্ছিল যে হামাস নতুন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কিন্তু বাস্তবতা মোটেও তেমন নয়। বরং আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষস্থানীয় নেতা বাসেম নাইম বলেন, হামাস ইতিবাচক সাড়া দিয়েছে যদিও উইটকফের মাধ্যমে পাঠানো সর্বশেষ প্রস্তাবে, যদিও তাতে যুদ্ধ বন্ধের কোনো নিশ্চিত গ্যারান্টি নেই। এ কারণে হামাস যুদ্ধবিরতি চুক্তির কিছু সংশোধনেরও দাবি জানিয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। 2023 সালের অক্টোবর থেকে শুরু করে ইসরায়েল গাজায় 54,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর গত মার্চ থেকে ইসরায়েলের পূর্ণ মানবিক সহায়তা অবরোধের ফলে 23 লাখ মানুষের আবাসস্থল গাজা এক চরম দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। এসব মানুষের বেশিরভাগই গত 19 মাসের লাগাতার বোমাবর্ষণের কারণে গৃহহীন। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় সামান্য পরিমাণে সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে। তবে মানবিক সংস্থাগুলোর ভাষায় সেই সহায়তা সমুদ্রে এক ফোঁটা পানির মতো। হামাস এবার উইটকফের চুক্তি প্রত্যাখ্যান করেনি, বরং তারা সর্বশেষ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে হামাস অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথনির্দেশনা চেয়েছে, যাতে ইসরায়েল মার্চ মাসের মতো আবারও একতরফাভাবে যুদ্ধ শুরু করতে না পারে। এছাড়াও হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং অবরুদ্ধ এই অঞ্চলে পূর্ণ মানবিক সহায়তা ও ত্রাণ পুনরায় চালুর দাবি জানিয়েছে। প্রশ্ন হল, হামাসের এই প্রস্তাব ও উইটকফ যে প্রস্তাব দিয়েছেন তার মধ্যে মূল পার্থক্য কী? উইটকফ 60 দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। এরপর ইসরায়েল ও হামাস যৌথভাবে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কাজ করবে। সমস্যা হলো, এর আগে এমন একটি যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েল একতরফাভাবে গাজায় সাহায্য বন্ধ করে পুনরায় বোমা বর্ষণ শুরু করে। এ ধরনের পুনরাবৃত্তি ঠেকাতে হামাস যুদ্ধবন্দীদের মুক্তির সময়সূচি নিয়ে নতুন করে আলোচনা করছে, যার মধ্যে 10 জন জীবিত এবং 18 জন নিহতদের মৃতদেহ রয়েছে। উইটকফের প্রস্তাবে এই মুক্তির বিষয়টি 60 দিনের যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার কথা বলা হয়েছিল। আর হামাস আশঙ্কা করছে, এক সপ্তাহের মধ্যে বন্দীদের মুক্তি দেওয়া হয়ে গেলে ইসরায়েল আবার বোমা বর্ষণ শুরু করতে পারে। তাই তারা চায় পুরো যুদ্ধবিরতির মেয়াদ জুড়ে ধাপে ধাপে বন্দী মুক্তি করা হোক। এর বাইরে হামাস একটি নির্দিষ্ট আলোচ্যসূচি নির্ধারণের আহ্বান জানিয়েছে, যাতে আগের আলোচনার কোনো সমস্যা না হয়। কেননা এর আগে আলোচনা চলমান থাকা অবস্থাতেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অতিরিক্ত শর্ত যোগ করে আলোচনাকে বিভ্রান্ত করেছেন। সেক্ষেত্রে নেতানিয়াহুর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ দীর্ঘায়িত করা। হামাস এরকম কোনো ফাঁদে আর পড়তে চায় না। ড্রপ সাইট নিউজ নামক একটি সংবাদ মাধ্যমের তথ্যমতে হামাস 25 মের চুক্তিতে থাকা একটি ধারা আবারও যুক্ত করেছে, যেটি ইসরায়েল পরে বাদ দিয়েছিল। সেই ধারাটি ছিল, গাজা শাসনের দায়িত্ব হামাস একটি স্বাধীন টেকনোক্রেটিক কমিটির হাতে তুলে দেবে। এটি ইঙ্গিত করে হামাস গাজা শাসন থেকে সরে আসতেও রাজি যদি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত হয়। এই পদক্ষেপ হামাসের পক্ষ থেকে একটি মৌলিক নীতিগত ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে হামাস গাজায় নিজেদের নিয়ন্ত্রণ ত্যাগ করার প্রস্তাব দিচ্ছে, এই শর্তে যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী সমাপ্তি হবে এবং যুদ্ধবিরতির গ্যারান্টি থাকবে। হামাস একটি পূর্ণ সেনা প্রত্যাহার দাবি না করলেও তারা চাচ্ছে ইসরায়েল 2রা মার্চের আগের অবস্থানে ফিরে যাক। তবে এক ফিলিস্তিনি সূত্র দাবি করেছে, স্টিভ উইটকফ তার খসড়া প্রস্তাবে কখনোই স্পষ্ট করে বলেননি ঠিক কোন অবস্থানে ইসরায়েলি সেনারা পুনঃস্থাপন করবে। পাশাপাশি এই সংশোধিত প্রস্তাবে হামাস বলেছে, সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়া মাত্রই স্থায়ী যুদ্ধবিরতির জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে হবে।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের এই দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন এটি আমাদের পেছনে নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, হামাসের উচিত আমাদের দেওয়া কাঠামোগত প্রস্তাব গ্রহণ করা, যা আমরা আগামী সপ্তাহেই নিকটবর্তী সংলাপের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারি। তিনি আরও বলেন, এটাই একমাত্র পথ যার উপর ভিত্তি করে আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটি 60 দিনের যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে পারি, যেখানে জীবিত বন্দীদের অর্ধেক এবং নিহতদের মৃতদেহের অর্ধেক তাদের পরিবারের কাছে ফিরবে। আর সংলাপ শুরু হলে আমরা আন্তরিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে এগিয়ে যেতে পারব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির শর্তাবলীর বিষয়ে একমত বলে মনে হচ্ছে। ইসরায়েল দাবি করেছে তারা 60 দিনের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো জানিয়েছেন যে ইসরায়েল এই নতুন প্রস্তাবকে সমর্থন এবং অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়ায় সমালোচনা করেছেন এবং উইটকফের বক্তব্য পুনরাবৃত্তি করে তিনিও দোষ চাপিয়েছেন হামাসের ওপর। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একমত হলেও হামাস কেন রাজি হচ্ছে না? এর মূল কারণ হল হামাস আগের অভিজ্ঞতা থেকে এখন অনেক কিছু শিখে গেছে। এর আগে মার্চে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করেছিল, যখন নেতানিয়াহু সব ধরনের মানবিক সহায়তা গাজায় প্রবেশ বন্ধ করে আবারও বোমাবর্ষণ শুরু করেন। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক তামের কারমুদ বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার ক্ষেত্রে ইসরায়েল মোটেও আন্তরিক নয়। তিনি আল জাজিরাকে বলেন, ইসরায়েল একটি বিষয়ে দৃঢ়, আর তা হল হামাসের আত্মসমর্পণ ও রাজনৈতিক পরিসর থেকে সম্পূর্ণরূপে বিলুপ্তি। কারমুদ বলেন, হামাস এই আলোচনায় অংশ নিচ্ছে যুদ্ধের বিভীষিকা কিছুটা কমাতে, কিছু মানবিক সহায়তা প্রবেশ করাতে এবং মর্যাদাপূর্ণ একটি প্রস্থানের পথ খুঁজে পেতে। হামাসের কেউই ইসরায়েলের মতো করে আত্মসমর্পণ করতে চায় না। হামাসের এই সতর্কতার কারণও রয়েছে। এই মুহূর্তে যখন সম্ভাব্য একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখনও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকালও ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালায়। এতে রাফাতে অন্তত 31 জন নিহত হয় এবং নেতসারিম করিডোরের কাছেও আরও একজন প্রাণ হারান। এর পাশাপাশি গাজা জুড়ে আবাসিক ভবনগুলোর উপর অবিরত বোমাবর্ষণ চলছে। বিশ্লেষকরা মনে করেন, উইটকফের দেয়া পুরো রূপরেখাটি এমনভাবে সাজানো যেন এটি যুদ্ধ বন্ধ করার কোনো বাস্তব পথই দেখায় না। উইটকফ ও ইসরায়েলিদের মধ্যে যুদ্ধ বন্ধের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না, এমনকি তারা এই সংক্রান্ত কোনো রূপরেখাও দিচ্ছে না। এর আগেরবার যখন আলোচনা হয়, তখন একদম শুরুতে ফিলিস্তিনি মার্কিন মধ্যস্থতাকারী বিশারা বাহবাহ, যিনি ট্রাম্প প্রশাসনের পক্ষে কাজ করেছেন, হামাসের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিলেন। তখন এই সমঝোতা উইটকফও অনুমোদন করেছিলেন, কিন্তু পরবর্তীতে ইসরায়েলি মন্ত্রী রন ডারমার এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর উইটকফ সেই সমঝোতা থেকে সরে আসেন এবং তার সমর্থন প্রত্যাহার করে নেন। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যুদ্ধবিরতির প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ফিলিস্তিনিদের দৃষ্টিতে নিরপেক্ষ নয় এবং ইসরায়েলের প্রভাবেই চুক্তির কাঠামো বারবার বদলানো হচ্ছে। এই কারণে হামাসের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে যে এই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে আবারও সংঘর্ষ শুরু হওয়ার পথ তৈরি হচ্ছে। এদিকে আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি দল পশ্চিম তীরে তাদের পূর্বনির্ধারিত সফর ইসরায়েল কর্তৃক বাধাগ্রস্ত করার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন। সৌদি আরব, মিশর, জর্ডান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দল রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য সফরে যাওয়ার কথা ছিল। তবে জর্ডানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে ইসরায়েলি কর্তৃপক্ষ মন্ত্রীদের জানিয়ে দেয় যে তারা পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেবে না, যার ফলে সফরটি স্থগিত করা হয়। পশ্চিম তীরে জর্ডান সীমান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন হওয়ায় সফরটি সম্পন্ন করতে ইসরায়েলি অনুমোদন বাধ্যতামূলক ছিল। এই ঘটনার পর আরব মন্ত্রীদের একটি যৌথ বিবৃতিতে বলা হয়, একটি দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের যেসব আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে, এই পদক্ষেপ তা লঙ্ঘন করেছে।
এটি ইসরায়েলি সরকারের ঔদ্ধত্য, আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অবজ্ঞা এবং দীর্ঘদিন ধরে চলমান অবৈধ নীতির বহিঃপ্রকাশ। এই ঘটনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ওপর আরও চাপ তৈরি হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আরব বিশ্বের বিভিন্ন দেশ এখন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে, যার অংশ হিসেবেই এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।